তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 28। নভেম্বর মাস শুরু হলো। 5:40 অথবা 45 হলে সূর্যের আগমন ঘটে ধরণী জুড়ে। লাল আভা ছড়িয়ে পড়ে শহর জুড়ে। হালকা কুয়াশারও দেখা মেলে, পাখির কিচিরমিচির ডাক। ভোর হয়েছে, তোমরা সবাই উঠে যাও। গাছের পাতা ও ঘাসের উপরে শিশির বিন্দু। এই শীতের ভোরে যদি কেউ হেঁটে বেড়ায়, পা একদম ভিজে যাবে। বাতাসে কাঁপুনি ধরানো ঠান্ডা বেড়ালো শহর জুড়ে। সময়টা গিয়ে ঠেকেছে সকাল 8:50। বাড়ির কর্তারা আজকে কেউ অফিসে যায়নি, বাড়িতে আছে। এর কিছু মোক্ষম কারণ আছে। সেলিনা, রোজিনা, কিয়া আর মেহেরিমা রান্নাঘরে সবার জন্য গরম গরম নাস্তা তৈরি করছে। মিহু আর পিহু দুজনেই চলে গিয়েছে অনেক আগেই কোচিংয়ের উদ্দেশ্যে। সিমি, সামিয়া, জারা আর রাঁচি বাড়ির গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে। গিন্নিদের রান্না শেষ হতেই কর্তারা ডাইনিং টেবিলে গিয়ে বসলো। তাজ একইভাবে গেম খেলতে লাগলো। সবার মধ্যে জিহান আর নিশান একসাথে সিঁড়ি বেয়ে নিচে আসলো। দুজনের পরনেই ট্রাউজার আর টি শার্ট। ওদের দুজনকে দেখি সেলিনা বলে উঠল, তোমরা খেতে আসো আব্বু, আমি খাবার বেড়ে দিচ্ছি। সেলিনার কথার উত্তর দিল জিহান, পরে খাবো বড় মামি, বাবাদের খেতে দাও। সেলিনা আর দ্বিতীয় বাক্য ব্যয় করলো না। নিশান আর জিহান ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। জিহান নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। নিশান তাজকে গেম খেলতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই স্কুলে যাবি না আজ? তাজ মুখ উজিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, আজকে কাউকে কোথাও যেতে দেবে না বাড়ি থেকে, তাই গেম খেলছি। নিশান মাথা নাড়িয়ে এদিক ওদিক উকি দিল। চোরা চোখে কাউকে যেন খুঁজছে সে। খুঁজে যখন পেল না, তখন নিশান আবারও তাজকে প্রশ্ন করলো, তোর বোন কই রে? তাজ ফোন অফ করে নিশানের সামনে কনফিউজড ভাবে প্রশ্ন করলো, তুমি আমার কোন বোনকে খুঁজছো ভাইয়া? নিশান ভুরুকুচকে বলল, কোন বোনকে মানে? তুই জানিস না আমি কার কথা বলছি? তাজ দুই পাশে মাথা নাড়িয়ে বলল, জানলে কি আর প্রশ্ন করতাম? তাজের কথা শুনে জিহান মুখ চেপে হাসল। নিশান শান্ত ভঙ্গিতে বলল, তোর বড় বোন সিমি কোথায়? আপু তো বাকি আপুদের সাথে বাগান বিলাস করতে গিয়েছে। নিশান আর কিছু বলল না। তাজ আবারও ফোন দেখতে লাগলো। হুট করে নিশান আবারও তাজকে বলল, একটা কাজ করতে পারবি? তাজ ভুরুকুচকে বলল, কি কাজ? নিশান ট্রাউজারের পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে তাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোর আপুকে বাড়িতে ডেকে আন। কিভাবে আনবি সেটা তুই জানিস। খবরদার আমার নাম যদি করেছিস, সত্যি তোকে শালার উপরে শালা করে ছাড়বো, যা। তাজ লাফ দিয়ে নিশানের নোটটা নিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, আচ্ছা দুলা ভাই, আমি আপুকে আনছি। বলেই টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে জিহান মিটিমিটি করে হাসছে, যা দেখে নিশান বিরক্ত কণ্ঠে বলল, শালা তুই কেন হাসছিস? জিহান হাসি থামিয়ে বলল, দেখছি এক অসহায় হাজবেন্ডকে, যে টাকার বিনিময়ে শালাকে পটিয়ে নিজের বউকে আনার জন্য কষ্ট করে যাচ্ছে। শুধু আমার বউ না, তোর বউও আছে। দরকার আমার একার না, তোরও আছে। আপাতত তোর হয়তো লাগবে না, সমস্যা নেই, নিতে হবে না। তবে ভুলবশত যদি চোখ যায়, তোর চোখ আমি তুলে ফেলবো। জিহান নিশানের কাছে আসলো, কাঁদো কাঁদো সুরে ওর হাত ধরে বলল, আমার জান, আমার কলিজা, এমন করিস না। আমি তাহলে দুঃখে মরে যাব। না না, বউয়ের অভাবে ভিটামিন না পেয়ে মরে যাব, তখন আমার কি হবে? ধুর, আমার না কি যে হবে জানি না। প্লিজ আমার সোনা ভাই, চোখ তুলিস না। আমি মাসুম একটা বেবি, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উপর নির্দয় হোস না। নিশান হেসে ব্যঙ্গ করে বলল, তুই মাসুম আর নিষ্পাপ? হবে 2 দিন পর সন্তানের বাপ, আর এখন নিষ্পাপ। জিহান কিছু বলবে, তখনই ওইখানে সিমি, যারা, রাত্রি সহ সবাই আসে। ওদের আসতে দেখে জিহান আরেক সোফায় গিয়ে বসে পড়ল। সিমি সোজা নিশানের পাশে বসলো। যারা, রাত্রি, তাজ একসাথে বসলো। সামিয়া উপায় না পেয়ে জিহানের পাশে বসে পড়ল। নিশান আর চোখে দেখলো সিমি কালো রঙের 3 পিস পরা, চুলগুলো যেমন তেমন করে খোপা করা, ওড়নার মাথায় কাপড় দেওয়া আছে অর্ধেক। নিশান চোখ সরিয়ে ফোন স্ক্রল করতে লাগলো। সিমি নিশানের কাছে আরো সরে আসলো। দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। নিশান উঠে যেতে চাইলে সিমি হাত ধরে ফিসফিস করে বলল, উঠবেন না প্লিজ, একটু থাকুন এইভাবে, খুব ভালো লাগছে আপনার পাশে বসতে। সিমির এই আবদার নিশান ভাঙতে পারল না, তাই চুপচাপ বসে ফোন স্ক্রল করতে লাগলো। এদিকে জিহান ঝুঁকে সামিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, ম্যাডাম আপনাকে দারুণ দেখাচ্ছে। উফ, আবার প্রেমে পড়ে গেলাম। জিহানের কথা শুনে সামিয়া মুখ ঘুরালো। এদিকে যারা আর রাত্রি ওদের কাণ্ড দেখে এক সময় একই সাথে বলে উঠল,
হয়েছে ভাইয়েরা ভাবিরা, আমরা দুই সিঙ্গেল মানুষ এখানে বসে আছি, আমাদের সামনে এত পীড়িত করো না। আমাদের গলায় কলসি ঝুলিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। যারার কথা শুনে সিমি বলল, তুই বল কোনো ছেলেকে পছন্দ কিনা, আমি তোর ভাবি হয়ে ওর সাথে বিয়ে দিয়ে দেব। যারা দুঃখী ভাব নিয়ে বলল, ভাবি যান মনের মতো কথা বলে ভার্সিটি গেটের সামনে গিয়ে ছেলে খুঁজতে হবে, তারপরে বিয়ে। সিমি হাসলো, হুট করেই তার শরীর যেন কেঁপে উঠল, মুখে হাত দিয়ে ওয়াক করতে লাগলো। অনুভব করলো সিমির সে কাঁপুনি নিশান। নিশান স্লো ভয়েসে সিমিকে শুধালো, ঠিক আছিস তুই? সিমি নিশানের দিকে তাকিয়ে হেসে বলল, একদম ঝাক্কাস আছি। নিশান আর কিছু বলল না, নিজের মতো করে ফোন স্ক্রল করলো। রাত্রি যারাকে বলে উঠল, যারা তোর জন্য সুন্দর একটা ছেলে আছে, বলবো? যারা ভুরুকুচকে বলল, আমার জন্য? কই আগে তো বলিসনি, বল বল। রাত্রি হেসে বলল, নিশান ভাইয়া আর জিহান ভাইয়ের ফ্রেন্ড আয়ানের সাথে প্রেম করতে পারিস, প্রেম না বিয়েও করতে পারিস, খুব সুন্দর জুটি হবে তোদের। রাত্রির কথা শুনে সামিয়া বলল, হ্যাঁ আয়ান আর একটা অভি, ওদের দুজনকে দেখতে একই, দেখতে একদম সেই। দুটোর কথা শুনে রাত্রি রাগ করছে। কেন অভিকে তুলছে? অভি শুধু তার একান্তই ব্যক্তিগত সম্পদ। যারা ভেবে বলল, ঠিক বলেছিস, খারাপ না দেখতে, ভালোই আছে, বিয়ে করলে মন্দ হবে না। জিহান বলে উঠল, তোকে বিয়ে করলে আমার বন্ধু পেছনের দরজা দিয়ে আবারও এই বাড়ি পাঠিয়ে দেবে। জিহানের কথার উত্তরে সামিয়া বলে উঠল, এই জাবেদার ভাতার, আমার বোনকে এইসব বলার রাইট আমি আপনাকে দেইনি। ম্যাডাম জাবেদার ভাতার মানলাম বলছেন, বাট আপনার এত সুন্দর সামিয়া নাম থাকতে জাবেদা নাম বেশি পছন্দ হচ্ছে কেন? জিহানের কথা শুনে সবাই হেসে উঠল, একমাত্র নিশান বাদে। সে ফোন স্ক্রল করছে আর ফাঁকে ফাঁকে সিমিকে দেখছে। অপরদিকে সামিয়ার আগে গজগজ করতে লাগলো। সিমি একটু হেসে পরে উঠতে লাগলো। সত্যি বলতে কোনো রাগ ভয় কিছুই লাগছে না তার, ভালো লাগছে যে নিশান তাকে আবারও শাসাচ্ছে, খেয়াল রাখছে। অভিমান কি ভেঙেছে? এদিকে সিমির পিছু পিছু বাকি তিনজনে উপরে উঠে গেল। বাড়িতে আত্মীয় আসতেই তাজউদ্দিন সালাউদ্দিন মিলে আপ্যায়ন করতে লাগলো। আয়ান আর অভি দৌড়ে নিশান আর জিহানের কাছে আসতো। আত্মীয় হিসেবে আয়ান, অভির বাবা মা, দাদা দাদি, ফুপি এসেছে। আয়ান নিশানের পাশে বসে এক ধাক্কা দিয়ে বলল, আরে ভাই এইবার তো চোখ তুলে তাকা, সারাদিন ফোনের মধ্যে ডুবে থাকিস, কি আছে এই ফোনে? নিশান আয়ানের কথার পাত্তা না দিয়ে বলল, কি করতে আসছিস? কতদিন পরে আসলাম, ভাবলাম একটু আদর যত্ন করবি, তা না, সোজা কি করতে আসছে এইটা জিজ্ঞেস করছিস। নিশান জিহানের দিকে তাকিয়ে বলল, ফ্রিজ থেকে দুধ বের করে ফিডারে ঢেলে আমার পাশে বসে থাকা নবজাতক শিশুকে আদর করে দে। নিশানের কথায় অভি বলল, একদম ঠিক, আজকাল নবজাতক শিশুর থেকেও বেশি আকাম করে এই আয়ান। এই জন্যই তো তোর কপালে বউ তো দূরে থাক, প্রেমিকাও জোটে না। জিহানের কথায় আয়ান বলে উঠল, তোর একটা বোনকে দিয়ে দিলেই তো হয়, বিয়ে করে ফেলতাম, দ্রুত গুড নিউজ শুনিয়ে দিতাম, তোদের মামা ডাক শোনাতাম, সেটা তোরা চাইলেই হয়ে যায়। কিন্তু তোরা তো তোদের বোনদেরকে লকারে বন্দি করে রাখছিস, ছ্যা। আয়ানের কথা শুনে নিশান উঠে যেতে চাইলে আয়ান নিশানের হাত ধরে বলল, তুই কই যাস? নিশান হাত ঝাড়া দিয়ে বলল, বিয়ে করতে। বলেই চলে গেল সে জায়গা ছেড়ে। অভি আয়ানের বাবাকে গিয়ে সালাম দিল নিশান, আসসালামু আলাইকুম আঙ্কেল। উনিও সালামের জবাব দিলেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আসো বসো এখানে। না আঙ্কেল, আমার অফিসের কাজ আছে, সেগুলো করতে হবে, আপনারা থাকেন, আমি পরে আসবো, আল্লাহ হাফেজ। বলেই নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সোজা নিজের রুমে ঢুকে কাজ করছে। মূলত অভির বাবা মায়ের আসার কারণ ছেলের বিয়ে নিয়ে কথা বলবে। আর হলো তাই, হুট করে অভির বাবা বলে উঠল, আমার ছেলে অভির জন্য আপনার বাড়ির মেয়ে রাত্রির হাত চাইতে এসেছি, না করবেন না। আমার ছেলে অযোগ্য হওয়ার প্রশ্নই আসে না, নিজস্ব বাড়ি আছে, ব্যবসা আছে, বিয়ে করে বউকে ইনশাল্লাহ ভালোই রাখবে। অভি ছেলে হিসেবে খারাপ না, কাজ কাম করে, দেখতেও ভালো। আর নিশান জিহানের ফ্রেন্ড, অনেকদিন থেকেই পরিচিত, তাই সব দিক বিবেচনা করে মেহেরিন বলে উঠল, আমি রাজি। এখন মেয়ে আর বাকি সদস্য রাজি হলে বিয়ের কথাবার্তা বলবো। পরিবারের সবাই একত্রে বলল, আলহামদুলিল্লাহ। তাজউদ্দিন বলে উঠল, আমরা মেয়ের কাছে শুনি, দেখি আদৌ সে রাজি কিনা, যদি সে রাজি থাকে আপনাদের ফোন দিয়ে জানিয়ে দেব, আপনারা এসে মেয়ে দেখে যাবেন।
অভির পরিবার সায় দিল, হালকা পাতলা নাস্তা করে উঠে পড়ল। চৌধুরী বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতেই অভি আগে আগে চলে গিয়েছে। আয়ান জিহানের পাশ দিয়ে যেতে যেতে বলল, সবারই হচ্ছে, শুধু আমার বাদে। সূর্যের তেজ কমে এলো, ঠান্ডা বাতাস বইতে লাগলো শহর জুড়ে। সময়টা বিকাল 4:02। নিশান জিহান বাইরে গিয়েছে অনেকক্ষণ আগে, জরুরি কাজ আছে। বাড়ির কর্তারা আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে গল্প করছে। বাকি সদস্যরা সবাই ঘুমে কাত। এদিকে সিমি দৌড়ে গিয়ে নিজের আম্মুর রুমে নক করতেই রোজিনা বলে উঠল, আয়। সিমি ভিতরে ঢুকে বলল, আম্মু, নিশান ভাইয়ের পছন্দের খাবার কি? পায়েস। জিনিসটা পছন্দ করতো নিশান, তবে অনেকদিন খেতে দেখিনি। কিভাবে রান্না করতে হয় পায়েস? রোজিনা চোখ বড় বড় করে বলল, তুই রান্না করবি? সিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ। তুই পারবি না, আমি রান্না করে দিচ্ছি। সিমি মিনমিন সুরে বলল, আমি রান্না করতে পারবো, প্লিজ বলো আম্মু কিভাবে রান্না করে, প্রমিস কোনো অঘটন ঘটাবো না। রোজিনা অনেক ভেবে মেয়েকে পায়েস রান্নার রেসিপি দিল, আর বারবার সাবধানে থাকতে বলল। সিমি দৌড়ে রান্নাঘরে ঢুকলো, ফ্রিজ থেকে দুধ বের করে চিনি, নুন, তেজপাতা সবকিছু এক জায়গায় রাখলো। দুধ গলে আসতেই রান্না শুরু করলো। প্রথমবার সে চুলার কাছে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে রান্না করছে। আজ পর্যন্ত কোনোদিন সে রান্নাঘরের চৌকাঠ মারায়নি। রান্না করতে গিয়ে তার হাতের 2-3 জায়গায় ছ্যাঁকা লাগলো, অথচ সিমি সেদিকে পাত্তা না দিয়ে রান্না শেষ করে বাটিতে সার্ভ করলো। বাটিতে একটা চামচ দিয়ে উপরে নিয়ে গেল সোজা। টি টেবিলের ওপর এটা রেখে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুলো। ধোয়া শেষে বের হয়ে ফার্স্ট এড বক্স থেকে পোড়ার মলম লাগালো। নিশান যদি দেখে তাহলে রেগে যাবে নিশ্চয়ই, এই জন্য মলম লাগিয়ে নিল, যেন একটু কম আসে দাগ। সিমি বসে ওয়েট করতে লাগলো নিশানের জন্য। সময় রাত 8টা। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে, আর রাত্রি সবার মাঝে দাঁড়িয়ে আছে। এমন সময় সদর দরজা দিয়ে জিহান আর নিশান বাড়িতে প্রবেশ করলো। ওদের দুজনকে দেখেই মেহেরিমা বলে উঠল, এই তোরা এদিকে আয়, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। নিশান ইচ্ছা না থাকা সত্ত্বেও গেল। সবাই উপস্থিত থাকতেই তাজউদ্দিন রাত্রির উদ্দেশ্যে বলল, রাত্রি মামুনি, তুমি নিশ্চয়ই অভিকে চেনো, সেও ইতালিতে থাকতো, তোমার ভাইদের বন্ধু। রাত্রি উপর নিচ মাথা নাড়ল, তার মানে সে চেনে। তাজউদ্দিন গলা পরিষ্কার করে বলল, তুমি হয়তো শুনেছ তারা এসেছিল, এখন তাদের ছেলে অভি তার জন্য তোমার হাত চাইতে এসেছিল। ছেলে ভালো, আমরা রাজি, কিন্তু তোমার ডিসিশনটা আগে। যদি তোমার না হয় তাহলে আমরা এগোবো না। বলো তুমি। যেহেতু তুমি তাকে চেনো, নতুন করে আর বলতে হচ্ছে না। রাত্রি মাথা নিচু করে মিনমিন সুরে কিছু বলবে, এর মধ্যে জিহান বলে উঠল, ও আর হ্যাঁ কি না কি বলবে। ও তো অভির সাথে প্রেম করছে আজ 3 বছর ধরে, একসাথে বুদ্ধি খাটিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাচ্ছে। ও রাজি হওয়ার সম্ভাবনা 1%ও নেই। জিহানের কথা শুনে বাড়ির প্রত্যেকটা সদস্য অবাক হয়ে গেল। নিশান চুপচাপ দাঁড়িয়ে দেখছে। রাত্রির চোখ খিচে বন্ধ করলো, মনে মনে ভাবছে, ভাইয়া কিভাবে জানলো। মেহেরিমা জিহানকে বলল, এসব কি বলছিস তুই, আর এইগুলো কোথা থেকে জানলি? আমার বোন আমার বন্ধুর সাথে আমার নাকের ডগার উপর দিয়ে 3 বছর ধরে প্রেম করবে, আর আমি জানতে পারবো না? শুনে দেখো ওর কাছ থেকে। নিশান এবার বলে উঠল, এখানে আমার কোনো কাজ নেই, আল্লাহ হাফেজ। বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এদিকে বাড়ির কর্তারা উঠে দাঁড়ালো। তাজউদ্দিন মেহেরিমার উদ্দেশ্যে বলল, তুই একা নিরিবিলি শুনিস, আমাদের সামনে বলতে নিশ্চয়ই লজ্জা পাবি। বলেই নিজেদের রুমে চলে গেল। একে একে সবাই চলে গেল। মেহেরিমা রাগী দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে থাকলো। মেহেরিমা রাত্রির কাছে আসলো, হুট করে ওর কান টেনে ধরে বলল, কবে থেকে করছিস প্রেম? রাত্রি ব্যথায় লাফ দিতে দিতে বলল, আম্মু ব্যথা করে, ছেড়ে দাও না। মেহেরিমা আরো জোরে টান দিয়ে বলল, তোর ব্যথা লাগার জন্যই তো ধরেছি। বেয়াদব মেয়ে, তুই প্রেম করিস? আমাকে বলিস শুনি, আবার ওই ছেলেকে পাঠিয়েছিস আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ বাহ, তুমি তো একদম 100 ধাপ এগিয়ে গিয়েছো। রাত্রি কাঁদো কাঁদো সুরে বলল, ভুল হয়ে গিয়েছে আম্মু, মাফ করে দাও। নিশান রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই তার চোখ গেল বেডে গাঁটসাট হয়ে বসে থাকা সিমির দিকে। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। নিশান ভেতরে ঢুকে গায়ে থাকা শার্ট খুলে ফেললো, কোমরে সাদা টাওয়াল জড়িয়ে প্যান্ট খুলে ফেললো। আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। এদিকে সিমি মাথা নুয়ে বসে আছে, কেন জানি তার লজ্জা করছে, নিশানের দিকে তাকাতেও লজ্জা করছে। সে বেড থেকে নামলো, সোজা সোফার কাছে গিয়ে চুপচাপ বসে রইল।
নিশান আসলে তাকে পায়েস দেবে। 10 মিনিট পরে নিশান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সিমিকে সোফায় বসে থাকতে দেখেই সে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলগুলো সেট আপ করে ল্যাপটপ নিয়ে বেডে বসলো। সিমির একটু মন খারাপ হলো, তবে মন খারাপকে পাত্তা না দিয়ে পায়েসের বাটি তুলে নিশানের কাছে গেল। মিনমিনিয়ে বলল, এই নিন পায়েস। নিশানের নির্লিপ্ত জবাব, পায়েস খাই না আমি। আপনার যে পছন্দ ছিল পায়েস? ছিল একটু আগ পর্যন্ত, এখন আর নেই। নিশানের এমন কথা শুনে সিমির মন খারাপ হয়ে গেল। চোখের কোণে পানি ভিড় করলো। তো সে বলল, একটু খেয়ে দেখুন প্লিজ। জীবনের প্রথম আপনার জন্য রান্না করলাম, বেশি না, একটুখানি। সিমি রান্না করেছে কথাটা শুনতেই নিশান তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই রান্না করেছিস? সিমি মাথা নাড়ালো। নিশান রাগে কণ্ঠে বলল, কে বলেছে তোকে রান্না করতে? সিমি নিজেকে সামলিয়ে বলল, আপনার পছন্দের, তাই একটু রান্না করতে গিয়েছি। একটু খেয়ে দেখুন প্লিজ। বলেই চামচ তুলে নিশানের মুখের দিকে এগিয়ে নিল। সিমি বেমালুম ভুলে গিয়েছে তার হাত পোড়ার কথা। নিশান পায়েসের দিকে তাকাতেই দেখতে পেল সিমির হাত পড়ে গিয়েছে অনেকটা। দ্রুত সিমির হাত টেনে নিয়ে বলল, হাত পড়েছে কিভাবে? সিমির চোখ মুখ খিচে বন্ধ করে বলল, রান্না করতে গিয়ে। নিশানের রাগ যেন দ্বিগুণ হচ্ছে। কতখানি পুড়িয়েছে সে। যদি এর থেকে বেশি অঘটন ঘটে যেত। নিশান ধমক দিয়ে বলল, ইডিয়েট, বাড়িতে কি কেউ ছিল না যে তুই কিচেন রুমে ঢুকেছিস? যদি খারাপ কিছু হতো? মাথায় কোনো কমন সেন্স নেই তোর? তুই আমার জন্য এত উন্মাদ হলি কবে থেকে? সিমি নিশানের চোখের দিকে তাকিয়ে বলল, যেদিন থেকে আপনার অভিমানের ভাষা বুঝেছি, যেদিন থেকে আপনার চোখের পানির স্পর্শ বুঝেছি, যেদিন থেকে আপনার না বলা কথাগুলো ধরতে পেরেছি, আর যেদিন থেকে আপনার নীরবতা এত উন্মাদনার কারণ খুঁজে পেয়েছি, সেদিন থেকে আমিও উন্মাদ হয়েছি। সিমের কথা শুনে নিশান আবারও ঝুঁকলো। সিমের কানের কাছে মুখ নিয়ে গিয়ে স্লো ভয়েসে বলল, উন্মাদ ভালো, তবে উন্মাদনা না, সাবধানে থাকিস। তোর উন্মাদ যেন তোকে উন্মাদনা না করে দেয়। সিমি ফট করেই বলল, হতে চাই আমি উন্মাদনা, যতটা উন্মাদনা হলে আপনার কাছে ঠাঁই পাবো। নিশান বাঁকা হেসে বলল, আমি পাপ, আমার স্পর্শ পাপিষ্ঠ, বলে যাস না, তোর শরীরে টাচ করলে তুইও পাপী হয়ে যাবি। সিমি মলিন হেসে বলল, পাপ না পবিত্র সেটা তো হয়েছি। সেটা তো কবে থেকে আপনি স্পর্শ করে আসছেন আমার শরীরের প্রতিটি জায়গায়। নিশান উঠে পড়ল, নিজের ল্যাপটপ নিয়ে সোফায় চলে গেল। সিমি উঠল, পায়েসের বাটি নিশানের কাছে রেখে দিয়ে বলল, যদি একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমাকে চেয়ে থাকেন মন থেকে, তবে এই পায়েস খাবেন আপনি। আর যদি না খান, বুঝবো আমার প্রতিটা চেষ্টাই ব্যর্থ, সাথে ব্যর্থ স্ত্রী, ব্যর্থ মেয়ে, ব্যর্থ এক কলঙ্কময় সমাজের নারী। বলে সিমি বেডে যেতে নিলেই পড়ে যাচ্ছিল। নিশান দ্রুত সিমিকে ধরে বসলো। ঠিক আছিস তুই? কোনো সমস্যা হয়েছে? সিমি বেডে বসলো। ঠিক আছি, একটু ক্লান্ত, তাই এমন হচ্ছে, বিশ্রাম নিলে ভালো লাগবে। নিশান আর কিছুই বলল না। সিমির গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এদিকে সিমি ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে লাগলো। প্রচুর ক্লান্ত, মাথা ঘুরছে, কেমন অদ্ভুত লাগছে। তাই সে দ্রুত বেডে শুয়ে পড়ল। সিমি ঘুমিয়েছে 1 ঘন্টা। নিশান পায়েসের বাটি হাতে তুলল, সিমির দিকে তাকালো, অতঃপর বলল, তুই যদি জানতিস প্রতিটা ন্যানো সেকেন্ডেও আমি তোকে কতবার করে চাই, তাহলে এমন করে বলতিস না। বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে 1 চামচ পায়েস মুখে দিল। মুখে দিতেই সে কিছু সময় বসে রইল। চিনির জায়গায় নুন বেশি দিয়েছে। সিমি তার জন্য অনেক শখ করে পায়েস রান্না করেছে, তাই নষ্ট না করে সম্পূর্ণটাই খেয়ে নিল। খাওয়া শেষে 1 গ্লাস পানি খেলো। নিজের ল্যাপটপ রেখে সিমির কাছে গেল। ব্ল্যাঙ্কেটটা ভালো করে ঠিকঠাক করে দিয়ে ওর কপালে হাত দিল। শরীর ভালো আছে। নিশান নিজে হয়ে সিমির কপালে চুম্বন দিল। ফিসফিস করে বলল, আমার উন্মাদনা আজ থেকে না জান বাচ্চা, তুই কখনো আমার উন্মাদনায় আসতে পারবি না। কিন্তু আমার উন্মাদনা তোকে ঘিরেই আছে। তুই চাইলেও আমার, না চাইলেও আমার। এই তানভীর চৌধুরীর নিশানের থেকে তুই কোনোদিন ছাড়া পাবি না। বলেই সিমির গালে একটা চুমু দিয়ে সোফায় গিয়ে কাজ করতে লাগলো। অন্য দিনের তুলনায় আজকের সকালটা একটু অন্যরকম। প্রতিদিন সকালে বাড়ির কর্তারা নাস্তা করে নিজেদের অফিসে যায়। আজকে চৌধুরী ম্যানশনে কোনো কর্তাই নাস্তা করেনি। খুব ভোরে অফিসে চলে গিয়েছে। এমনকি নিশান আর জিহানও সকাল সকাল চলে গিয়েছে। গিন্নিরা নিজেদের মতো করে নাস্তা শেষ করে কাজে লেগে পড়ল।
এমতো অবস্থায় সিমি সিঁড়ি বেয়ে নিচে আসলো, ওদের কাছে গিয়ে বসলো। কি রে, কি হয়েছে? এভাবে বসে আছিস কেন তোরা? সামিয়া বলে উঠল। রাত্রি প্রেম করছে আজ 3 বছর ধরে। প্রেম করছে 3 বছর ধরে? এগুলো শুনে সিমি অবাক চাহনিতে তাকিয়ে বলল, কি? হ্যাঁ, ও নাকি আমাদের ফ্রেন্ড, অথচ আমরা জানিই না ও কি আদৌ আমাদের ফ্রেন্ড। রাত্রি জারার হাত জড়িয়ে কাঁদো কাঁদো সুরে বলল, জান এমন বলিস না, তোরাই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। সিমি স্বাভাবিকভাবে বলল, তোর বোয়াকার লব বালের বেস্ট ফ্রেন্ড। শোন সিমরি, আমাদের সাথে আর কথা বলবি না, যা তোর প্রেমিককে নিয়ে থাক। যাই হোক, ছেলেটাকে আমি চিনি, কবি ভাইয়া। সিমি আরো অবাক কণ্ঠে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নাকের ডগায় প্রেম ধরতে পারলাম না, ছি ছি। রাত্রি ন্যাকা সুরে বলল, আমার দিকটা বোঝ তোরা, প্লিজ এমন করিস না, আমি তোদের ছাড়া বাঁচবো না। যারা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোকে মাফ করার একটাই উপায়। রাত্রি দ্রুত বলল, কি উপায়? তোর প্রেমের শুরুটা কিভাবে হয়েছে আমাদের বল। রাত্রি লজ্জায় মাথা নিয়ে নিল। সিমি আর সামিয়াও সায় দিল। আমার যখন 15 বছর বয়স, তখন আমার বার্থডে অনুষ্ঠিত হয়েছিল, প্রতিবারই হয়। এইভাবে বার্থডেতে ভাইয়া আর তার বন্ধুদের নিয়ে আসে। আমি ঘুরে বেড়াচ্ছিলাম, ভাইয়ার সব বন্ধুকে চিনি, কিন্তু হুট করে আমার নজর পড়লো একজনের দিকে, যাকে আমি চিনতে পারলাম না। কারণ ভাইয়ার সব বন্ধুকে চেনা থাকলেও ওই ছেলেটাকে আমার চেনা নেই। আচ্ছা, ইনি কে? ইনি কি ডেকোরেশনের লোক? তবে হাস্যকর বিষয়, ডেকোরেশনের লোক হোক আর যেই হোক, প্রথম দেখায় ভাই টাসকি খেয়ে গিয়েছিলাম একদম। আমি তো পুরো 5 মিনিট ওইভাবেই তাকিয়েছিলাম। পরে ভাইয়া এসে আমার ধাক্কা দিল। আমি ধ্যান ভেঙে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ওই ছেলেটা কে ভাইয়া? ভাইয়া তার দিকে তাকিয়ে বলল, আমার ফ্রেন্ড অভি। আগে তো দেখিনি। ছিল না। কোথায় ছিল? বাংলাদেশে। তারপর আমি আর দাঁড়ালাম না, রুমে গিয়েছিলাম। সেদিনের পর থেকে চুরি করে হলেও ভাইয়াকে একবার করে দেখতাম, মানে ওই অভি ভাইয়াকে। এইভাবে চুরি করে দেখতে দেখতেই বছর কেটে গেল। আমার 16তম জন্মদিন আসলো। আমি অভি ভাইয়াকে ভালোবাসতে লাগলাম। একদিন তাকে আড়ালে ডেকে সরাসরি বললাম, শোনেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে পছন্দ করেন? আমার কথা শুনে উনি বলে উঠল, হ্যাঁ। তারপর থেকে আমরা চুটিয়ে প্রেম করলাম, সবার আড়ালে। পরে জানতে পেরেছিলাম ও আমাকে ভালোবাসে। ভাইয়ের ভয়ে বলতো না। রাত্রের কথা শেষ হতেই সিমি বলে উঠল, বাহ বাহ রাত, বাহ, কি প্রেম করলি রে তুই! আমাদের বললে আমরা ভেঙে দিতাম, এই জন্য বলিসনি? রাত্রি ন্যাকাসরে বলল, জানো, তোরা মাফ করে দিস, প্রমিস করছি আর কোনোদিন কিছু লুকাবো না, ভয় পেয়েছিলাম। সিমি উঠে দাঁড়িয়ে বলল, সামু, যারা ওদের ক্লাস নেই, আমি ফ্রিজ থেকে একটা চকলেট বের করে আনি। বলে যেতে নিয়ে কয়েক পা এগোতে সিমি মাথা ঘুরল। সে নিজের ব্যালেন্স আর ধরে রাখতে পারল না, মাথা ঘুরে ফ্লোরে গিয়ে পড়ল। যারা চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে সেলিনা, রোজিনা, কিয়া, মেহেরিমা সকলেই আসলো। দেখলো সিমি পড়ে গিয়েছে। সকলে দ্রুত ওকে ধরে নিয়ে রুমে গেল। সামিয়ার ডাক্তারের কাছে কল দিল, সাথে নিশানকেও ফোন দিয়ে বলল সিমির হঠাৎ মাথা ঘোরার কারণ। সিমির কোনো হুঁশ নেই। 15 মিনিটের মধ্যেই ডাক্তার এসে হাজির হলো, মহিলা ডাক্তার। তাকে সিমির পাশে বসতে দেওয়া হলো। এদিকে সিমির অসুস্থতার খবর শুনে নিশান অনেক দ্রুত গাড়ি চালিয়ে জিহান সাথে চলে আসলো। তারা দুজন রুমের বাইরে দাঁড়িয়েছিল। যারা রুম থেকে বের হতেই নিশান বলে উঠল, কি হয়েছে ওর? জানি না, একটু আগে আমাদের সাথে বসে গল্প করছিল, বলল চকলেট আনতে যাচ্ছি ফ্রিজ থেকে, বলে কয়েক কদম যেতেই মাথা ঘুরে পড়ে গিয়েছে। নিশানের তো রাগ হচ্ছে। এই মেয়ের কি হয়েছে আজ 2 দিন ধরে এমন মাথা ঘোরা? খাবে না, কিছু না, হবে না এরকম? অসহ্য। এই মেয়ে উঠুক আগে, তখন যে কি করবে সে নিজেও জানে না। এদিকে ডাক্তার সিমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। পরে মুচকি হাসি দিয়ে সবার দিকে তাকিয়ে বলল, রোগী আপনাদের কি হয়? মিহিরিমা জবাব দিল, আমার ভাইজি, আবার ভাইপো বউ, মানে এই পরিবারই ওর মা বাবা, শ্বশুর শাশুড়ি, ফুফা ফুফি সবাই আছে। কি হয়েছে আমাদের মেয়ের? কোনো খারাপ কিছু কি? ওইভাবে মাথা ঘুরে পড়ে গেল কেন? ডাক্তার উঠে দাঁড়ালো, হেসে বলল, অভিনন্দন, আপনারা নানু হতে যাচ্ছেন। রোগী 1 মাসের প্রেগনেন্ট। সিমি প্রেগনেন্ট, এই কথাটা শুনেই সবাই কিছু সময় অবাক হলো। পরক্ষণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল।
ডাক্তার রুম থেকে বের হতেই সেখানে দুটো ছেলেকে দেখে বলল, তোমরা রোগীর কি হও? জিহান উত্তর দিল, আমি ফুফাতো ভাই আর ইনি রোগীর হাজবেন্ড। ডাক্তার নিশানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে যাচ্ছেন। মিষ্টি পাঠিয়ে দিয়েন, এখন বাসায় গেলাম। বলেই আর দাঁড়ালো না, চলে গেল ডাক্তার। নিশান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে এটা কি শুনলো? সে বাবা হবে? সত্যি এটা? ও ভুল শোনেনি তো? বুকের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছে তার। খুশি লাগছে কেন? সত্যিই সে বাবা হবে। তার অংশ বেড়ে উঠছে একটু একটু করে। এত খুশি লাগার মধ্যেও নিশানের মাথায় একটা প্রশ্নই ঘুরছে, ও প্রেগনেন্ট হলো কিভাবে? এদিকে জিহান নিশানকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস জান, বাবা হয়ে গিয়েছিস, আমার আগেই হলি। দুঃখ একটাই, তবে এত ফাস্ট, বাহ বাহ। নিশান জিহানকে ঠেলে রুমের মধ্যে ঢুকলো। সিমি বেডে হেলান দিয়ে বসে আছে। এখন একটু ভালো লাগছে। সে যে 1 মাসের প্রেগনেন্ট, এটা শুনে এত খুশি লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবে না। বারবার পেটে হাত দিচ্ছে। এইখানে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। ইস, কি সুন্দর অনুভূতি। সিমির পাশে সবাই গোল হয়ে বসে আছে। সিমিকে এটা সেটা বলছে। বেশি হাঁটাচলা করে যাবে না, বারবার সিঁড়ি বেয়ে ওঠা যাবে না, আর কোনো কাজ একদমই করা যাবে না, সকাল সকাল ওঠা যাবে না, শীত চলে এসেছে, এরকম আরও অনেক কথা। নিশান রুমে ঢুকে সবার উদ্দেশ্যে বলল, আমার প্রাইভেসি লাগবে, সবাই এখন যেতে পারো। কেউ দাঁড়ালো না। দুজনকে একা রেখে রুম থেকে বের হয়ে গেল। নিশান দরজা লাগিয়ে দিল। সিমের কাছে আসলো। সিমির লজ্জা লাগছে, তবুও সে চুপচাপ রইল। নিশান ইনিয়ে বিনিয়ে খুশির কথা না জানিয়ে সোজাসুজি প্রশ্ন করল, এত প্রোটেকশন নেওয়ার পরেও তুই প্রেগনেন্ট হলি কিভাবে? নিশানের উত্তর শুনে সিমি নিজেও ভ্যাবাচাকা খেয়ে গেল। তবুও সাহস চুকিয়ে বলল, মেবি প্রোটেকশনের ডেট ওভার ছিল। সিমির প্রশ্ন শুনে নিশান চোখ ছোট ছোট করে বলল, ভণ্ডামি মারাস আমার সাথে? সিমি বিরক্ত কণ্ঠে বলল, তো কি আর বলবো, প্রেগনেন্ট হলে কিভাবে? এটা কেমন প্রশ্ন আপনার? আপনি না সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তাও জানেন না আমি কিভাবে প্রেগনেন্ট হলাম? প্রশ্ন এইটা না, প্রশ্ন হলো আমি সতর্ক ছিলাম, তারপরেও কিভাবে কি? সিমি এবার সত্যি সত্যি বিরক্তর চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করেছিলাম, তাই আল্লাহ খুশি হয়ে আমার গর্ভে সন্তান দিয়েছে। নিজের অংশ বেড়ে উঠছে ধীরে ধীরে, এটা নিয়ে খুশি অনেক নিশান। তবে তার মাথায় একটা প্রশ্নই ঘুরছে, এত সতর্ক থাকার পরেও এসব হলো কিভাবে? আপাতত এগুলো বাদ দিল। সিমির পাশে বসে শান্ত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? সিমি মাথা নেড়ে বলল, ভালো লাগছে। নিশান সিমিকে শুয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে বলল, চুপচাপ ঘুমা, আমি আসছি একটু পরে। এসে যদি দেখি তুই বেড থেকে কোথাও গিয়েছিস, তাহলে কিন্তু হাত পা বেঁধে রাখবো। সিমি উপর নিচ মাথা নাড়ালো, মনে মনে বলল, শালা বিদেশি কুত্তা, তুই কি অনুভূতিহীন বাবা হতে যাচ্ছিস? তাও কোনো অনুভূতি নেই তোর মধ্যে, আবার আমাদের দুজনকে মারবে। নিশান সিমির মাথায় হাত বুলিয়ে চলে গেল। সে দ্রুত নিচে নামলো। জিহানকে ডেকে বলল, জিহান, এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা কর, পুরো পাড়ায় মিষ্টি দে, মসজিদে মিষ্টি দে, আমি বাবা হতে যাচ্ছি। আসলে নিশান অনেক খুশি। সে এতটা খুশি যে প্রকাশ করতে পারছে না। সে এই কথা বলেই বাড়ি থেকে দ্রুত বের হয়ে গেল। সোজা গাড়ি নিয়ে গাড়ি চালাতে শুরু করলো। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে, বাবা হওয়ার স্বাদ এমন অনুভূতি আজ পর্যন্ত পায়নি। চোখের কোণে পানি জমা হচ্ছে। নিশানের গাড়ি থামলো এক শুনশান রাস্তায়। নিশান দ্রুত গাড়ি থেকে নামলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে দিয়ে বলে উঠল, শুনছো তোমরা? আমার আর্তনাদকে শুনতে পাচ্ছ? মেঘ, তুমি কি শুনছো আমার আর্তনাদ? এই যে গাছপালা, তোমরা কি শুনছো এই তানভীর চৌধুরীর কথা? সে বাবা হতে যাচ্ছে। এত খুশি হওয়ার অনুভূতি কিভাবে হয় আমি বোঝাতে পারছি না। তোমরা শুনছো, আমি বাবা হচ্ছি। আলাদা প্রশান্তির বাতাস আমার বুকে বয়ে বেড়াচ্ছে। তোমরা কি শুনছো? তানভীর চৌধুরীর নিশান, সে বাবা হতে যাচ্ছে। তার অস্তিত্ব একটু একটু করে বেড়ে উঠছে যত্নে। সম্পূর্ণ কথা নিশান চিৎকার দিয়ে বলছে। সে সত্যি আজ অনেক খুশি। এত খুশি হয়েছিল যখন সিমিকে নিজের নামে লিখেছিল, আর এখন বাবা হওয়ার কথা শুনে নিশানের চোখে পানি টলমল করছে। সে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ভালো লাগা। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। আঙুল দিয়ে মুছে নিল। আবারও গাড়িতে উঠে বসলো। সে তার ঈশ্বর কাছে যাবে এখন।
তার সবকিছু তো ওইখানে, তার উন্মাদনা, তার উন্মাদ ইস্যু, তার সন্তান। সে যতবার স্মরণ করছে ততবার মুখ দিয়ে মুচকি হাসি বের হচ্ছে। দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।